অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের বাংলা ব্যাকরণের উপর আমি ক্লাস নিব। আমাদের আজকের বিষয়ের নাম হলো শব্দ গঠন। আমরা বাংলা ভাষায় বিভিন্নভাবে আমাদের মনের ভাব প্রকাশ করি বা বিভিন্ন ধরনের শব্দ তৈরি করে অর্থ প্রকাশ করি। আজকে আমরা এই ধরনের কিছু শব্দের অর্থের প্রয়োগ করব। আমরা প্রথমে শব্দ গঠনের মধ্যে যে জিনিসটা করব সেটা হলো ধনাত্মক শব্দ। ধনাত্মক শব্দ ধনাত্মক শব্দ হলো কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। ধনাত্মক শব্দটা কাকে বলে আমরা বলে দিচ্ছি যে কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট, অনুকৃতি মানে হলো অনুভূতি, অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে কি শব্দ বলে? ধনাত্মক শব্দ বলে। আমরা আবার সংজ্ঞাটা পড়ে নেই যে কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক সেই শব্দের রূপটা স্বাভাবিকও হতে পারে, আবার কাল্পনিক কল্পনা থেকেও আসতে পারে। এরকম শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। যেমন আমি একটা শব্দ লিখি ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ ঘেউ, বা মর মর, মর মর, বা ঠা ঠা, বা ঠা ঠা। ঘেউ ঘেউ এই শব্দটা যদি আমরা উচ্চারণ করি তাহলে ঘেউ ঘেউ যদি আমরা মনের থেকে স্বাভাবিকভাবে একটা কল্পনায় আনি তাহলে ঘেউ ঘেউ কিসের শব্দ হইতে পারে? ঘেউ ঘেউ কুকুরের ধ্বনি হইতে পারে। এরপর মরমর, মরমর কিসের শব্দ হইতে পারে? গাছ ভেঙে যাওয়ার শব্দ হইতে পারে। ঠাঠা, ঠাঠা কি হইতে পারে? আমরা বলে থাকি যে ঠাটা রোদ, প্রচণ্ড রোদকে ঠাটা রোদ বলা হয়। যখন একটা বিশাল গাছ ভেঙে শব্দ হয় সেই শব্দটাকে বলা হয় মর্মর শব্দ। আর কুকুর যখন ধ্বনি বা চিৎকার শুরু করে তখন কুকুরের এই শব্দকে বলা হয় ঘেউ ঘেউ। আমাদের বাংলা ব্যাকরণে এই শব্দগুলাকে ধনাত্মক শব্দ বলে। যেমন ঘেউ ঘেউ হলো কুকুরের ডাক বা ধ্বনি, মর্মর হলো গাছ ভেঙে পড়া শব্দ, এবং ঠাটা হলো রৌদ্রের তীব্রতা বা প্রচণ্ড রোদকে বোঝায়। আর ধনাত্মক শব্দ কতগুলো ধ্বনির মিলিত রূপ। ধ্বনি আমরা আগে শিখেছি, ধ্বনি মানে হলো আমাদের ভিতরের একটা আওয়াজ, যেমন ক, ল, ম, এই যে তিনটা ধ্বনির মিলিত রূপে একটা শব্দ হয়েছে যার নাম কলম। আসলে আমাদের এই ধনাত্মক শব্দগুলো হলো ধ্বনির মিলিত রূপ। যেমন ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ, মর মর, ঠা ঠা, এগুলা এক একটা কি ধ্বনির মিলিত, কতগুলো শব্দের মিলিত হয়ে ধ্বনির রূপ। এই সম্মিলিত ধ্বনি একদিকে কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট, অন্যদিকে মানুষের নানা সূক্ষ্ম অনুভূতির প্রতীক। বাংলা ভাষায় ধনাত্মক শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নাই। নিজস্ব অর্থ বলতে তার নিজের অর্থ নাই, কিন্তু সে অন্য শব্দের সঙ্গে সাহায্যকারী হিসাবে সুন্দর সুন্দর অর্থ প্রকাশ করতে পারে। কিন্তু বাক্যে ব্যবহৃত হলে এগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে থাকে। যেমন এখানে আমি যদি একটা শব্দ লিখি ভেউ ভেউ, যদি লিখি ভেউ ভেউ, হি হি, ভেউ ভেউ,
তারপর হতে পারে হি হি হি। এই যে ভেউ ভেউ, এটার নিজস্ব কোনো অর্থ নেই। এগুলো আসলে আমাদের বাংলা ব্যাকরণে ধনাত্মক শব্দ, কিন্তু এরা বাক্যে সুন্দর অর্থ প্রকাশ করে এবং বাক্যে একটা তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন ভেউ ভেউ, এখানে যদি ভেউ ভেউকে নিজস্বভাবে আমরা প্রকাশ করতে চাই তাহলে তার কোনো এরকম কোনো অর্থ বেরিয়ে আসে না। যখন আমরা একটা বাক্য তৈরি করি, যেমন ভেউ ভেউ, লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করে দিল, তাহলে আমরা বুঝতে পারছি। যেমন হিহি, এত হিহি করে হাসার কারণ কি? আমাদের হাসার ধ্বনি হলো হিহি। এরকম হইতে পারে যেমন গুনগুন, মেয়েটি গুনগুন করে গান গাইছে। যেমন হইতে পারে খক খক, বুড়ো লোকটি খক খক করে কাশছে। তাহলে আমাদের এই যে বাংলা ভাষায় একটা শব্দের দ্বিতীয় ব্যবহার, যেমন ভেউ ভেউ, হি হি, এর আগে আমরা বলেছি ঠাঠা, আমরা বলেছি গুনগুন, খক খক, মর্মর, এই শব্দগুলো হলো বাংলা ব্যাকরণের ধনাত্মক শব্দ এবং এই শব্দগুলো নিজে অর্থ তৈরি করতে পারে না, তারা অন্য কোনো বাক্যে ব্যবহৃত হয়ে সুন্দর অর্থ প্রকাশ করে। আমরা বোর্ডে লিখলাম যে ভেউ ভেউ, তাহলে এখানে ভেউ ভেউ বলতে কি বোঝায়? ভেউ ভেউ করে লোকটি কান্না করছে, তারপরে হি হি করে ছেলেটি হাসছে, এরকম অর্থ বোঝায়। তাহলে আমরা এখন এগুলো পেলাম, এগুলো মানুষের ধ্বনি। এখন যদি আমরা কোনো জীবজন্তুর ধ্বনির অনুভব করি, সেটা হবে যেমন আগে আমরা লিখে শিখেছি যে ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ করে কুকুরটি চিৎকার করছে। যেমন মিউ মিউ, একটা নতুন শব্দ, মিউ মিউ, বিড়ালটি মিউ মিউ করে ডাকছে। আমরা আরো জীবজন্তুর যেমন কোকিল পাখি ডাকে, কোকিলের শব্দ কি? কুহু কুহু। যেমন কুহু কুহু। তারপর হইতে পারে কাকা, কাকা কার শব্দ? কাকের শব্দ, হইতে পারে মিউ মিউ, মিউ মিউ। এই যে শব্দগুলা, এগুলা হলো বিভিন্ন জীবজন্তু মুখের ধ্বনি বা আওয়াজ। তাহলে কুহু কুহু কোকিলের শব্দ, কুহু কুহু। কাকা কাকের শব্দ, কাকা। আর বিড়ালের ডাক কি? মিউ মিউ। তাহলে এগুলো হলো জীবজন্তুর কি ধ্বনি। এখন যদি আমরা কোনো বস্তুর ধ্বনি চিন্তা করি, তাহলে বস্তু যেমন হতে পারে, আমরা এর আগে পড়ছি মর্মর, গাছটা মর্মর করে ভেঙে গেল। এখন যদি আমরা বলি কলো কলো, কলো কলো কিসের ধ্বনি? কলো কলো হলো নদীর পানির ধ্বনি, কলো কলো। তারপর হইতে পারে গুড় গুড়, গুড় গুড়। হইতে পারে ঝমঝম, ঝম ঝম। এখানে আমরা এই কলো কলো গুড় গুড় এই শব্দগুলা এমনিতে কোনো অর্থ প্রকাশ করে না। যখন এই শব্দগুলি দিয়ে আমরা কোনো বাক্যে প্রকাশ করতে চাই, তখন এটার একটা সুন্দর অর্থ প্রকাশ করে। যেমন কলো কলো, নদীর পানি কলো কলো শব্দে বয়ে যায়। তারপর এই গুড় গুড়, গুড় গুড় করে দেওয়ায় ডাকছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তাহলে এখানে দেখো বাক্যগুলি সুন্দর অর্থ প্রকাশ পাচ্ছে, কিন্তু এমনিতে এদের কোনো অর্থ নেই। তারপর এটা হলো বস্তুর। এবার আমরা অনুভূতির কাল্পনিক যদি একটা রূপ চিন্তা করি, যেমন ঝিকিমিকি, এখানে হলো সম্পূর্ণ আমাদের অনুভূতি। যেমন আকাশের চাঁদ কি ঝিকিমিকি করছে। যেমন ঠাঠা, ঠাঠা রোদে ঘুরলে অসুস্থ হয়ে পড়বে। তারপর ছমছম, ভয়ে গা ছমছম করছে, এটা একটা অনুভূতি প্রকাশ করছে। চুচু, খিদে পেট চুচু করছে। তাহলে আমরা আজকে ধনাত্মক শব্দের মধ্যে কি শিখলাম? ধনাত্মক শব্দের মধ্যে আমরা শিখলাম মানুষের কিছু শব্দ ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি এবং মানুষের অনুভূতির ধ্বনি। যদি মানুষের অনুভূতির ধ্বনি আমরা শিখি, তাহলে যে দেখলাম যে ভেউ ভেউ করে মানুষটি কাঁদছে। যদি জীবজন্তুর ধ্বনির দিকে আমরা চিন্তা করি, তাহলে যে কাকা কাকে কাকা করে ডাকছে, কোকিল পাখি কুহু কুহু বলে ডাকছে। তারপর আমরা যদি বস্তুর কোনো ধনাত্মক শব্দ দিয়ে বাক্য তৈরি করতে চাই, সেখানে আমরা বলতে পারি যে বস্তুর ধ্বনিটা হলো যেমন গুড় গুড় করে
দেওয়ায় ডাকছে, কল কল করে নদীর পানি বয়ে যাচ্ছে। এরপর আমরা অনুভূতির কাল্পনিক অনুভূতি যদি আমরা পেতে চাই তাহলে সেটা হবে যেমন ছমছম, ভয়ে গা ছমছম করছে। তারপর ঠাটা, রোদ্রে ঘুরলে মানুষ অসুস্থ হয়ে পড়বে। তাহলে আমরা আজকে ধনাত্মক শব্দের মধ্যে এই শব্দগুলি শিখলাম। এরপর আমরা শিখব অনুকার শব্দ। অনুকার শব্দটা হলো শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে অনুকার শব্দ বলে। অনুকার মানে হলো অনুকরণ। অনুকার শব্দের অর্থ হলো কি? অনুকরণ। আমরা আগে শিখলাম ধনাত্মক শব্দ, এবার আমরা শিখব অনুকার। অনুকার শব্দ। অনুকার শব্দ হলো অনুকরণ। অনুকরণ মানে হলো অন্যকে অনুসরণ করা। যেমন শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে অনুকার শব্দ বলে। অনুকার শব্দ ধনাত্মক শব্দেরই রকম ফের মাত্র। ধনাত্মক শব্দের সাথে এর একটা সম্পর্ক রয়েছে। যেমন আবল তাবল, নুমান সকাল থেকে আবল তাবল ভাবে বকছে। যেমন কাপড় চোপড়, একই অর্থ। মা বাইরে যাবার জন্য কাপড় চোপড় পরে তৈরি হয়ে বসে আছে। খাবার দাবার, এইমাত্র খাবার দাবার শেষ হয়েছে। গুছগাছ, জিনিসপত্র গুছগাছ করে নাও, এক্ষুনি বেরিয়ে পড়ব। এরকম অনেক শব্দ রয়েছে। তাহলে এরকম অনেক আছে, যেমন মিটমাট, সমস্যাটা মিটমাট হয়ে গেল। শেষমেশ, শেষমেশ ঘটনাটা কি হলো? কর্তার উপর গিয়ে বর্তাল। এরকম সুন্দর ছোট ছোট বাক্য করা যায়। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম অনুকার শব্দ, আমরা শিখলাম ধনাত্মক শব্দ, এবং এই ধনাত্মক শব্দ এবং অনুকার শব্দের পরবর্তী আরেকটা রূপ হলো দ্বিরুক্ত শব্দ। আমরা দ্বিরুক্ত শব্দটা শুধু জেনে নেই যে দ্বিরুক্ত। দ্বি মানে হলো দুই। দ্বিরুক্ত, রুক্ত মানে হলো বলা, অর্থাৎ দুইবার বলা। আমাদের বাংলা ব্যাকরণে এমন কিছু শব্দ রয়েছে যেগুলি একবার উচ্চারণ করলে যেরকম অর্থ প্রকাশ পায়, দ্বিতীয়বার প্রকাশ করলে সেটা আরও জোরালো অর্থ প্রকাশ করে। এমনি এক ধরনের শব্দ হলো আমাদের বাংলা ব্যাকরণে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দগুলো হলো অনুকার শব্দ। একবার বললাম যে একবার শব্দ ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলোকে দ্বিতীয়বার বা দুবার প্রকাশ করলে তার অর্থের সম্প্রসারণ আরও বেশি বিস্তার লাভ করে। যেমন জ্বর, আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে তোমাকে আমি বুঝাই যে আমার জ্বর লাগছে। আমরা এখন করছি দ্বিরুক্ত শব্দ। আমার জ্বর লাগছে। এখানে শব্দের অর্থটা তেমন অর্থ বা অর্থের সম্প্রসারণ ঘটাতে পারে নাই। যদি আমি বলি যে আমার জ্বর জ্বর লাগছে, আমার জ্বর জ্বর লাগছে, এবার একটা সুন্দর অর্থ প্রকাশ পাচ্ছে। আমার জ্বর লাগছে, এটা শুনতে তেমন সুন্দর শোনাচ্ছে। যখন আমি বলি যে আমার জ্বর জ্বর লাগছে, তখন সেই অর্থটা আরো পরিপূর্ণতা লাভ করে। এখানে আমার জ্বর জ্বর লাগছে কথাটা বুঝাতে এটার অর্থ এমন প্রকাশ করছে যে আসলে পুরোপুরি জ্বর না, কিন্তু জ্বরের ভাব। আমাদের বাংলা ভাষায় এরকম একটা শব্দের দুইবার ব্যবহারকেই বলা হয় দ্বিরুক্ত শব্দ। এরকম হইতে পারে যেমন আমার জ্বর জ্বর বোধ হচ্ছে। মানুষের দৈনন্দিন কথাবার্তা এরকম প্রচুর দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়। এই ধরনের দ্বিরুক্ত শব্দকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন এরকম উদাহরণ আমি বলতে পারি, যেমন সে কবি ভাব দেখাচ্ছে।
আরেকটা উদাহরণ আমি লিখি। যেমন সে কবি ভাব দেখাচ্ছে, কবি ভাব দেখাচ্ছে, এটা দিয়া সেরকম একটা অর্থ প্রকাশ পাচ্ছে না। কিন্তু আমরা যদি বলি যে সে কবি 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 ভাব দেখাচ্ছে, এখন অর্থটা পূর্ণাঙ্গ প্রকাশ পাচ্ছে। অর্থাৎ সে মূলত আসল কবি না, কিন্তু সে কবি কবি ভাব করছে, দেখাচ্ছে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? তাহলে আমরা বুঝতে পারছি যে বাংলা এই দ্বিরুক্ত শব্দের মধ্যে দ্বিরুক্ত শব্দটা কিভাবে ব্যবহৃত হবে। একটা বাক্যে একই শব্দ পুনরায় বা দ্বিতীয়বার ব্যবহার হওয়াকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। তাহলে আজকে আমরা শিখলাম শব্দতে ধনাত্মক শব্দ, অনুকার শব্দ, দ্বিরুক্ত শব্দ। তাহলে আগামীকাল এই 3 প্রকার শব্দের সংজ্ঞা সহ উদাহরণ শিখে আসবে। এটা তোমাদের বাড়ির পড়া রইল। আজ এখানেই শেষ। সবাই ভালো থাকো, ধন্যবাদ।